হ্যালো বন্ধুরা বন্ধুরা যে কন্টেন্ট নিয়ে আমি এখন ভিডিও করতে এসেছি এই কন্টেন্টের ওপরে আমি এর আগে দুটো ভিডিও করেছি, তোমরা দেখেছো, তোমাদের অনেক রেসপন্স পেয়েছি। আমি অনুযায়ী যেটুকু পাওয়ার দরকার আমি পেয়েছি। তো আমি তোমাদের সবসময় বলি যে কোনো কন্টেন্টের ওপরে কাজ করতে গেলে যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি আমাদেরকে না একটু স্টাডি করতে একটু খোঁজ খবর নিতে হয়। তো সেই জন্য এই কন্টেন্টটার ওপরে আমি ঝাঁপিয়ে পড়ে কোনো কাজ করিনি, আমি একটু দেখছিলাম বুঝছিলাম। আজকে ফাইনালি আমি অনেকগুলো প্রুফ মিনস অনেক কিছু জানতে পেরেছি মানে কমেন্ট সেকশন পড়ে নয়। এই প্রিয়াঙ্কাদির খুব কাছের মানুষের থ্রু দিয়ে বহু কিছু উঠে এসেছে। দাদার দিয়ে যেটাকে ও হাইলাইট করলো, দাদার যার সাথে বিয়ে হয়েছে মেয়েটি ভালো না, মেয়েটি খারাপ, মেয়েটির ফ্যামিলি পার্সনরা খারাপ, তারা খারাপ করেছে, তাদের সবটা এখানে তুলে ধরলো। তারা খারাপ, তার সঙ্গে আর কারা খারাপ, এই যে সংসারটা আজকে ভেঙে গেল, কেন দাদার সংসারটা তৈরি হলো না, কেন দাদা যার সাথে বিয়ে হচ্ছে সে এই সংসারে থাকতে চাইলো না, কেন হানিমুনে যেতে চাইলো না, কেন 1 মাস সময় চাইলো নিজের বাড়িতে একা থাকবে, কেউ যেন সেখানে না যায়, কী কারণে? যে মেয়েটি বিয়ের আগে 5 মাস ধরে এই ছেলেটির সঙ্গে সম্পর্কে ছিল, কথা বলেছে, তখন তার মধ্যে কোনো রকম মানে নেগেটিভ কিছু মানে ধরা পড়েনি, এই ফ্যামিলির কেউ বুঝতে পারেনি। ইভেন যে কথা বলেছে, যার ওয়াইফ আর কি তাকে ছেড়ে চলে গেছে, সেই দাদা পর্যন্ত বুঝতে পারেনি। আজকে বিয়ের পরের দিন থেকে তার এরকম ব্যবহার, সে কেন চেঞ্জ হয়ে গেল, কি ঘটলো বিয়ের পরের দিন, কি কারণে তার আজকে এই পরিবর্তন? বিয়ের দিন পর্যন্ত তাকে হাসি খুশি ছেলেটাকে সাবলীলভাবে মেনে নিতে চেয়েছিল, হঠাৎ করে একটা দিনের মধ্যে কি এমন ঘটলো যে শ্বশুরবাড়িতে পা দেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে তার সাথে কি ঘটেছিল যার কারণে সে এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারলো না, চেষ্টাও করলো? কেন, কী কারণ? সবটা নিয়ে আজকে আমার ভিডিও, সমস্তটাই আজকে বলবো। প্রিয়াঙ্কাদের এই যে ন্যাকামি, প্রিয়াঙ্কাদের এই যে সিম্পাথি গেইন করার যে প্ল্যানটা প্রিয়াঙ্কাদের সাকসেসফুলি করে বেরিয়ে যেতে চেয়েছিল, সেই প্ল্যানটা বোধহয় সাকসেসফুল হলো না, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা ভিডিও তো শুরু করবো, তার আগে একটুখানি ইন্ট্রো দিয়ে নিই। কী বলছো তুমি? চাটনি? আচ্ছা সরি বন্ধুরা একটুখানি কথা বলছিলাম। যাই হোক, চলো তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। যাই হোক, আমি ছিলাম না মানে আমার এই লুকটা দেখে ভেবো না সেজে বুঝে ভিডিও করতে বসেছি, আমি কখনোই বসি না সেটা। আমি একটু বাইরে গেছিলাম, আমার পার্সোনাল একটু কাজ ছিল, অন্যদিন বেরোনো সম্ভব হয় না, আমার মেয়ের এক্সাম চলছে, আমি বেরোতে পারি না। আজকে আমার হাজব্যান্ড বাড়ি আছে বলে মেয়েকে তার কাছে রেখে আমি বেরিয়েছিলাম, কারণ কাজটা আমার খুব এমার্জেন্সি ছিল, সেই জন্য। যদিও কাজটা বেকার গেলাম, আমার হলো না, সেই আমার মানডেতে যেতে হবেই। যাই হোক, ঠিক আছে, চলো আমি ভিডিওর মেন টপিক্সে যাই। রঘুই প্রিয়াঙ্কা, তাই না? এই চ্যানেলটি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, খুব হাইলাইটে এসছে, খুব ভাইরাল হচ্ছে, কারণ তার দাদার বিয়েটা এখানে সামনে তুলে ধরা হচ্ছে না। বিয়েটা যেই সেই বিয়ে নয়, বিয়েটাতে কী কী খারাপ হয়েছে, কী কী খারাপ ঘটেছে, জল পড়া, তেল পড়া, আলমারির মধ্য থেকে শুরু করে এখানে সেখানে অনেক কিছু দেখেছি। দাদার যার সাথে বিয়ে হয়েছে সে একটা স্ক্যাম করে, মানে তার ফ্যামিলি শুদ্ধ সবাই স্ক্যাম করেছে, ফ্রড করেছে, তাদেরকে ঠকিয়েছে। দাদার বউ কিছুতেই দাদার সঙ্গে সংসার করতে চাইছে না, অথচ সে বিয়ে বসেছিল। প্রশ্নটা আমার মনে এসেছিল, আমি এটা নিয়ে আমার ভিডিওতে ক্লিয়ারও করেছিলাম যে মেয়েটি বিয়ের পরের দিন থেকেই এই স্ট্যান্ড নিতে পারে যে এই ছেলেটির সঙ্গে আমি সংসার করব না বা আমি রুম শেয়ার করব না এই ছেলেটির সঙ্গে, সেই মেয়েটি বিয়ে পর্যন্ত গড়ালো কী করে, গেল কী করে, বিয়েটা করলো কেন? যে মেয়েটি বিয়ের পরের দিন এই কথা ভাবতে পারে এবং সেটাকে শুধু ভাবনা তাই নয়, সেটাকে উপযুক্ত জায়গাও দিতে পেরেছে, মানে এই সে তার পয়েন্টসে স্টিক থেকে আর কি সেই জায়গা থেকে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়েও আসতে পেরেছে। সেখানে দাঁড়িয়ে সে যদি তার অন্য কোনো এক্সট্রা রিলেশন থেকে থাকে কারোর সাথে, তাহলে পরে সে সেটা কেন ক্লিয়ার করতে পারেনি, কেন বলতে পারেনি? অনেকগুলো পয়েন্টস এখানে আমার মধ্যে ছিল, সেগুলো আমি কিছুতেই ক্লিয়ার করতে পারছিলাম না, যার জন্য আমি আমার ওপিনিয়ন রেখেছিলাম। কারণ তখনও পর্যন্ত আমার কাছে এটা ক্লিয়ার ছিল না যে এই কেসটা শুধু থানা পুলিশ পর্যন্ত নয়, কোর্টে অলরেডি উঠে গেছে এবং সমস্ত তথ্য প্রমাণ প্রডিউস করা হয়ে গেছে। কিন্তু এখানে গিয়ে আমার পরশুদিনের প্রিয়াঙ্কাদির ভিডিও দেখে আমার প্রচণ্ড খটকা লেগেছে, এবং শুধু প্রিয়াঙ্কাদির বৌদি বা তার ফ্যামিলির লোকজন কতটা স্ক্যাম করেছে জানি না, টোটাল ভিউয়ার্সদের সঙ্গে প্রিয়াঙ্কাদি স্ক্যাম করে গেল। হোয়াট আ কেস, টোটাল
স্ক্রিপ্টেড সাজিয়ে এখানে তৈরি করে সিম্পাথি নিয়ে পয়সা কামিয়ে গেল, কিচ্ছু না, আর কিচ্ছু না। আচ্ছা বন্ধুরা, নর্মালি তোমরা বলো, আমাদের ফ্যামিলিতে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি ধরো কারো বিয়ে ঠিক হয়েছে, আমাদের ফ্যামিলি রিলেটেড কারো বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা কোনো কারণে বিয়ের দিন ভেঙে গেছে, মেয়ে চলে গেছে, বিয়ে করতে চায়নি, কারোর সাথে চলে গেছে, ছেলে বিয়ে করতে চাইছে না, চলে গেছে, আমরা কি সেটা এখানে তুলে ধরবো? কারণ আমরা যাকে ভিকটিম বানানোর জন্য তুলে ধরছি উল্টো দিকে, ভিডিও তো আমি করছি, আইডি আমার ফ্যামিলির লোকের বিয়ে ঠিক হয়েছিল, তো সেখানে তার থেকেও বেশি আমাকে বেশি এক্সপোজ করছি না আমার ফ্যামিলিটাকে, কারণ তারা তো নেই, তাদের দেখাতে পারছি না। আমি বলছি আমার কাছে কিছু ক্লিপ আছে, আমি সেটা দিচ্ছি, তারা কোথায়, তারা সামনে এসেছে, তো সেখানে আমি নিজেকে এক্সপোজ করছি না, আমার ফ্যামিলি সেটা বিক্রি করছি না, মানে এটা তো একটা খারাপ সাইড, এটা তো ভালো কিছু নয় যে আমাদের সাথে ভালো ঘটেছে। আমি কালকের ভিডিওতেই ক্লিয়ার করেছিলাম যে প্রিয়াঙ্কা দি ব্যবসা করতে গিয়ে নিজের বৌদিকে এখানে তুলে ধরতে গিয়ে এক্সপোজ করতে গিয়ে দাদাকে বিক্রি করলো, বৌদির থেকে অনেক বেশি দাদাকে হাইলাইট করলো, ফ্যামিলি পার্সনদের বাবা মাকে হাইলাইট করলো, মানে টোটাল ফ্যামিলিটাকে বিক্রি করে দিল। কিছু মনে করো না বন্ধুরা, আজকে কিছু অপ্রিয় সত্যি কথা বলতে আমি বাধ্য হব প্রিয়াঙ্কা দি সম্পর্কে। হ্যাঁ জানি অনেকেও তারপরে খারাপ লাগবে, এই যে কিছু কমেন্টস আসে, যেমন একটা কমেন্টস আমার কাছে এসেছে যে পড়ে গেছি মুন্নাকে নিয়ে, প্রিয়াঙ্কা দির সম্ভবত ডাক না মুন্না, এসেছি ভিউয়ার্স কামাতে। আচ্ছা আচ্ছা, আমরা ভিউজ কামাতে এসেছি, কিন্তু আমরা ভিউজ কোথা থেকে কামাচ্ছি কি করে জানলাম যেটা একটা টপিকস বা কন্টেন্ট হতে পারে? ও তার আগে তোমাদের ভিউজ কামানো হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, ঢুকে গেছে রে ভিডিও, তাই না? তাহলে তোমরা যখন কামিয়েই ফেলেছো, ওই কামানো মানে আমরা তো ছিপড়া নিয়ে কাজ করছি, আসল কাজটা তোমরা করে বেরিয়ে গেছো। জানো তো বন্ধুরা, এই যে বড় বড় ব্লগার, মানে যারা নিজেদেরকে বড় মনে করে বা খুব বড় না হলেও যারা কেচ্ছা বিক্রি করে জীবনে সফল হতে চায়, মিথ্যে দিয়ে টিকতে পারে না। কারণ এরকম বহু কেস আমি নিজের চোখে দেখেছি, অনেক ক্রিয়েটারের ক্ষেত্রে এরা কিন্তু সাজিয়ে গুছিয়ে বসে, আলটিমেটলি হয়তো তখন তাৎক্ষণিক দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে এরা বেরিয়ে গেছে, এরা এদের কাজে সাকসেসফুলি কমপ্লিট করে সিম্পাথি নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ধরা এরা পড়ে। দেখো তোমরা, আজকে প্রিয়ার ক্ষেত্র বলো, ম্যান্ডির ক্ষেত্র বলো, গামলার ক্ষেত্র বলো, কিংবা ফোনদীপের ক্ষেত্র বলো, রিসেন্ট দাওর বৌদির কথা বলো, আমি আরও একটা ভিডিও সামনে এনেছি, এরপরে আজকে আমি সেই রিলেটেড আরেকটা ভিডিও নামাবো। মানে এরা তো সিম্পাথির জন্য এখানে বসে পড়ে, ঠিক এই প্রিয়াঙ্কাও বেশি দিন কিন্তু লাগে না আমাদের এদেরকে তুলে ধরে নিয়ে আসতে, মানে গর্তের ভেতর থেকে এদের সত্যিটা বাস্তবটাকে বের করে তোমাদের সামনে নিয়ে আসতে। আজকে আমি একটা নিউজ চ্যানেলে একটা জিনিস দেখলাম, আমার এত ভালো লাগলো, পুরোটা 3 মিনিটের একটা ক্লিপ ছিল, মানে ওখানে সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, ওখানে ডক্টর লুজার ছিলেন, যিনি কিনা একজন কন্টেন্ট ক্রিয়েটার, ডক্টরের সাথে সাথে সাইন্ডি সাহা ছিলেন। তো সেখানে কন্টেন্ট রিলেটেড জিনিস নিয়ে এখানে কথা বলা হচ্ছিল, এবং যিনি এখানে মানে ছিলেন আর কি, জার্নালিস্ট ছিলেন, আজ ময়ূক সামথিং কিছু তার সারনেম, আমি তোমরা সবাই চেনো, উনি আজ ডক্টর লুজারের ক্ষেত্রে ধরে বলছেন যে এই কন্টেন্টের নামে মানুষ মিথ্যাচারিতা করছে, নিজের ফ্যামিলিকে বিক্রি করছে, নিজের বাড়ির বউ, নিজের বাড়ির বোন, নিজের বাড়ির মা, সবাইকে বিক্রি করছে, একমাত্র ডক্টর লুজার যে কিনা এই ধরনের কোনো কিছুতে আজ পর্যন্ত সে নির্দ্বিধা স্বাভাবিকভাবে কন্টেন্ট চালিয়ে যাচ্ছে, এই ধরনের জিনিস বিক্রি করেন। তখন লুজারকে যখন জিজ্ঞেস করা হলো কেন আপনি করেননি, কন্টেন্টের জন্য মানুষ তো অনেক কিছু করে, লুজার একটা কথাই বললো, এত ভালো লাগলো যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানুষ খুব গসিপ ভালোবাসে, আজকে রাস্তায় দাঁড়িয়ে যদি আমি চিৎকার করে বলি একটা নিয়ে মাইক্রোফোন নিয়ে যে আমার সাথে ফ্রড করছে একটা মানুষ, আমার সাথে ফ্রড হয়েছে, তখন সেই চিৎকার চেঁচামেচি শুনে 5টা লোক দাঁড়িয়ে যাবে। কিন্তু আমি যদি আজকে সেটা না করে নির্দ্বিধায় আমার সাথে কোথাও স্ক্যাম হয়েছে, আমি যদি বসে বসে কাঁদি, কেউ আসবে না আমার পাশে। আর তার থেকে বড় কথা, রাস্তায় দাঁড়িয়ে ওই কাজটা করতে গেলে আমার ভয় থাকবে যে আমি মিথ্যে বলছি, আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। সোশ্যাল মিডিয়ায় সেসব কিচ্ছু হয় না, তাই নির্দ্বিধায় এখানে মানুষ মিথ্যে বলতে পারে। তার থেকে আরও বড় কথা, আমার পেটে যে বিদ্যে আছে না, আমি ডাক্তারি করে আমার পেট চালিয়ে দিতে পারবো, কিংবা ডাক্তারিও যদি আমি না করি, আমার যে শিক্ষা আছে আমি স্টুডেন্ট পড়িয়ে ঠিক আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কোথাও গিয়ে বুঝে গেছে এটা তাদের প্রফেশন, এই জায়গাটা ছাড়া তাদের অন্য কোনো জায়গা নেই। হেভি কথা বলেছে, আমি তো ভালো বুঝিয়ে বলতে পারলাম না, দারুণ লাগলো। সাইন্ডি সাহাকে যখন জিজ্ঞেস করেছে তুমি তো কেসও খেয়েছো, মা উড়ালপুলে গিয়ে তুমি ডান্স করছিলে, সেই জন্য সাইন্ডি সাহা বললো যে দেখুন আমরা তো এখানে কাজ করি, তো আমাদের এখানে ওয়ার্কের আর কি কিছু টার্মস অ্যান্ড পলিসি আছে যেগুলোকে আমাদের মেনটেন করতে হয় ইউটিউব পার্টনারে। তো আমি আমার ভিডিওতে কোনো ভায়োলেন্স বা এই জাতীয় কোনো বেবি মানে বাচ্চা জাতীয় এরকম কোনো কিছু রাখি না, রাখলে ইউটিউবে কিন্তু আমার ভিডিও পাবলিক করার পারমিশন দেবে না, ভিডিওটাকে ডিলিট করে দেবে। আমি যখন ইউটিউবের সমস্ত রুলস রেগুলেশন মেনটেন করে চলছি, সুতরাং 5 জন আমায় কী বললো তাতে
আমি বদার নই, কারণ আমার এটা কাজ। তাহলে দুজন দু তরফ থেকে বুঝিয়ে দিল তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি। ঠিক বললাম বন্ধুরা? দুজন দুদিক থেকে বুঝিয়ে দিল কে প্রফেশনের জন্য এখানে কন্টেন্ট নিয়ে আসে আর কে একদম মানে কন্টেন্ট সে সত্যি তুলে ধরার জন্য কন্টেন্ট নিয়ে আসে। জাস্ট এই ডিফারেন্সটা, তাই না? এই ডিফারেন্সটা আমরা ডক্টর লুজার আর আমরা সাইন্টিস্ট শার্ট থেকে পেয়ে গেলাম। আমি চাইলে ক্লিপটা ইউজ করতে পারতাম, অন্যের ক্লিপ আমি ইউজ করলাম, এক্ষেত্রে আমার স্টাইল আসবে তাই। যাই হোক, এই যে প্রিয়াঙ্কা দি তার দাদার বিয়েটা নিয়ে এত কিছু করলো। প্রিয়াঙ্কা দি পার্সোনালি অ্যাজ এ লেডি মানুষ কিন্তু ভালো নয়, এটুকু আমি ড্যাম শিওর হয়ে বলছি। এটা কমেন্টস তো প্রচুর আছে, শুধু কমেন্টসের ভিত্তিতে নয়, আমি কিছু খোঁজখবর পেয়েছি, কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ তো করে, সেখান থেকে পার্সোনালি অনেক কিছু উঠে এসেছে, কিছু প্রুফও এসেছে, যেটা আমি এখানে তুলে ধরতে পারবো না। কারণ এই মেয়েটি, এই প্রিয়াঙ্কা, এই একই জায়গায়, এই একই প্ল্যাটফর্মে শ্বশুরবাড়িকেও বেঁচেছে কয়েক মাস আগে, কিছুদিন আগে শুরুতে শ্বশুরবাড়ি থেকেও বেঁচেছে, হাজব্যান্ডকে বেঁচেছে, শাখা সিঁদুর খুলে অনেক ভনিতা, অনেক নাটক করেছে। তার মানে এই মেয়েটির মানে রন্ধে কেচ্ছা আমি সোশ্যাল মিডিয়াতেই বেচবো। কারণ এই মেয়েটি নিজেকে যত বেশি এডুকেটেড দেখানোর চেষ্টা করুক না কেন, যতই এডুকেটেড দেখানোর চেষ্টা করুক না কেন, আমার জানা নেই পুঁথিগত কোয়ালিফিকেশান এই মেয়েটির কী আছে, কিন্তু এই মেয়েটি মেন্টালি ভীষণ সিক, ভীষণ চিপ মেন্টালি এ অ্যাকচুয়ালি শিক্ষিত নয়, বুঝতে পেরেছো? যে কিনা তার শ্বশুরবাড়িকে অনায়াসে বিক্রি করে দিতে পারে প্রপার্টি রিলেটেড প্রবলেমের জন্য। আচ্ছা, আমাদের তো অনেকের পরিবারে এই ঘটনা ঘটে, ইভেন আমার সঙ্গেও ঘটেছে। আমি তো পারিনি ওই সমস্ত কিছু নিয়ে দেখিয়ে কান্নাকাটি করে এখানে কেস কামারি করব, ভিডিও করে এখানে ভিডিও দিতে প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে, দেখো এই যে আমার শ্বশুর, এই যে আমার শাশুড়ি, এরা আমার সাথে খারাপ জিনিস করেছে, শাখা সিঁদুর খুলে আমি সংসার করব না, আমি থাকবো না। আমরা তো পারিনি বন্ধুরা, আমরা তো এগুলো বিক্রি করতে পারিনি। এইগুলো বিক্রি করে মানুষ কতদিন খেতে পারে? চ্যানেলটা খুব বেশি মানে রিচ যে পেয়েছে সেরকম নয়। চ্যানেলটা হয়তো দাদার বিয়েটাকে হাইলাইট করায় মানুষ দেখেছে, মানুষ একটা সিম্পাথি নিয়ে দেখেছে, দুদিন পরে আবার পড়ে যাবে এই চ্যানেলটা, দুদিন পরে পড়ে যাবে। কারণ এই ধরনের জিনিসগুলো তো কন্টিনিউয়াসলি চলবে না। আর এই সিম্পাথি মানুষ বুঝতে পারে, এই যে বুঝে গেছি, তাই না? প্রিয়াঙ্কা দি পার্সোনালি মানুষ হিসাবে তার ক্যারেক্টারটাই এইরকম, তার ক্যারেক্টার, সে সব কিছু বেচতে পারে। আজকে সে যখন নিজেকে বেঁচেছিল, সে যখন তার হাজব্যান্ডকে বেঁচেছিল, শ্বশুর শাশুড়ি ছেড়েই দাও, যখন তাদেরকে বেঁচেছিল, তাহলে দাদাকে বেচবে, এটার মধ্যে অন্যরকম কি আছে? আমার অনেকগুলো প্রশ্ন আছে এখানে প্রিয়াঙ্কাদের উদ্দেশ্যে, যদি পারে প্রশ্নের উত্তরগুলো কাইন্ডলি যেন দিয়ে যায়। প্রিয়াঙ্কাদের বহু প্রুফ এখানে তুলে ধরেছে, অডিও ভিডিও অনেক কিছু। আমি সেটা নিয়ে কালকের ভিডিওতেই কথা বলেছি যে এই ভিডিওগুলো যখন হচ্ছিল, এই ভিডিওগুলো তুমি কি করে বুঝেছিলে যে এই ঘটনা ঘটবে এরপর তোমাদের সঙ্গে, যে তুমি এই সমস্ত কিছু প্রুফ রেখে দিয়েছো? ক্যামেরা পার্সন যে ছিল, মানে যে ভিডিও ক্যামেরা করছিল বিয়েতে, সে কি করে এইগুলোকে তুললো? মানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সেটা তো ক্যামেরা আসে না, যে আর কি ক্যামেরাম্যান হয় সে কি তোলে এইগুলো? তার মানে কি সবটাই প্রি প্ল্যানিং, মানে সবটাই একটা গেম, তাই না? মানে এখান থেকে বোঝা যায় যে এই যে প্রিয়াঙ্কা দি কতটা গভীর জলের মাছ, ঠিক বলছি না? আজকে বৌদি অষ্টমঙ্গলায় যাবে, বৌদিকে সাজিয়ে দেওয়া হচ্ছে, সেটাও ক্যামেরাবন্দি হচ্ছে, যে বৌদিকে সাজিয়ে দিচ্ছি, দেখো এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কিন্তু তারপরে বৌদি এই কথাটা বললো, বৌদি তারপরে বেরিয়ে গেল। কি কারণ, কিসের জন্য? হ্যাঁ বুঝলাম তুমি একজন ব্লগার, সেই জন্য তুমি শ্যুট করছিলে, কিন্তু তোমার ওই শ্যুটের মধ্যে স্পেসিফিক ওই জিনিসগুলো কী করে আসলো যে বৌদির নেগেটিভভাবেই কথা বলছে? আচ্ছা, বৌদিকে কোথাও কোনো পজিটিভ কথা বলেনি, সেটা কেন তোমার এই ক্যামেরাবন্দি হয়নি? সেটা কেন তোমার অডিও বা ভিডিওতে উঠে আসেনি? কোনো পজিটিভ কথাই কি বলেনি? কোনো পক্ষ থেকেই বলেনি, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো, যেখানে তুমি অনেকগুলো ক্লিপ শুনিয়েছো না, অনেক ক্লিপ শোনাচ্ছ, বৌদি এটা বলছে সেটা বলছে, বৌদি সংসার করতে চাইছে না, বৌদির বাড়ির লোক এই বলছে। আচ্ছা, ওখানে যখন সবাই ছিল, সবাই মিলে যখন কিছু মানে যেদিন বৌদি চলে যায়, সবাই মিলে যখন বসা হয়েছে, যে সবাই বসলো মিউচুয়ালি একটা কিছু হবে, তখন কিন্তু তুমি অনেক কিছু রেকর্ডিং শোনাচ্ছ, ভিডিও ক্লিপ দেখাচ্ছ, তোমার বৌদি কিছু বলতে চাইছিল, ওই জায়গাটা কাট কেন? তুমি কেন এডিট করলে ওই জায়গাটাকে কাট কেন করতে দিলে না? ও বেছে তোমাদের ঘরে যে জিনিসগুলো যাবে সেগুলোকেই দিয়েছো, তাই না?
তোমাদের এগেনস্টে যে জিনিসগুলো যাবে সেগুলোকে এখানে তোলা হয়নি কেন? কি কারণে তোলা হয়নি? তুমি যখন এখানেই জাস্টিস চাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াটাকে বেছে নিয়েছো, কেন তোলা হয়নি? দ্বিতীয় পয়েন্ট, আমার তৃতীয় পয়েন্ট, কি করে বুঝলে আলমারির ভেতরে জল পড়া থাকবে না তেল পড়া থাকবে? তারা কি বলেছে? তাদের মুখ থেকে কি এসেছে জল পড়া তেল পড়া? তোমার মুখ থেকে এসেছে, তার মানে তুমি এগুলোতে বিলিভ করো? তুমি এই ধরনের কাজ করো নাকি? কি করে বুঝবো আমরা ভিউয়ার্সরা? তুমি দেখাচ্ছ, আমরা দেখছি, আমরা ভিউয়ার্সরা কি করে বুঝবো ওই জল পড়া তেল পড়াটা তুমি রাখোনি, বা এটা তোমার মনের কথা নয়, তোমার বৌদির মনের কথা, বা তারা করেছে এই কাজটা? কারণ তারা কোথায়? তারা কোথায়? তাদের তো আমরা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু এখানে কোনো রকম প্রুফ নিয়ে আসেনি, তারা কিন্তু এখানে ক্লিয়ার করতে আসেনি, কারণ তারা সোশ্যাল মিডিয়ায় আসবে না। তারা তাদের মতো করে জায়গা মতো লড়াইটা করবে, যেখানে লড়াই করলে জাস্টিস পাওয়া যায়। তুমি সোশ্যাল মিডিয়ায় লড়াই করেছো শুধু পয়সার জন্য, জাস্টিস তো এখান থেকে তুমি পাবে না। জাস্টিসের জন্য তোমাকে সেই কোর্ট, যেই কোর্ট পর্যন্ত তোমরা চলে গেছো অলরেডি, সেখানে গিয়ে তোমাদের ফাইট করতে হবে। আমার আরও একটা পয়েন্ট, আজকে যেই দাদার সঙ্গে এত কিছু ঘটলো, যেই দাদার সাথে এতটা অন্যায় হলো, দাদা বিয়ে করলো, লোন নিল, লোন নিয়ে বিয়ে করলো, এতটা প্রবলেম দাদার জীবনে আসলো, মানে এটা একটা সাংঘাতিক জিনিস, তো খুব বড় ট্রমা। বিয়ে করলাম, বউ থাকলো না, চলে গেল, এটা তো সাংঘাতিক একটা খারাপ জিনিস, তাই না? এটা আমাদের জন্য। আজকে যেখানে সেই দাদা তোমাকে পারমিশন দিল, তার ভেতরের সমস্ত কিছু তুমি এখানে তুলে ধরো সোশ্যাল মিডিয়ার মারফত। দাদা পারমিশন দিল, তোমার মা বাবা পারমিশন দিল, সবাই যেখানে পারমিশন দিল। আচ্ছা বন্ধুরা, এখানে কি এই প্রশ্নটা একবার উঠে আসছে না যে আজকে যারা পারমিশন দিচ্ছে সবটা এখানে তুলে ধরার, তাদেরকে ওপেন করার, তাদের ফেমগুলোকে এখানে, মানে তাদের ফেসগুলোকে এখানে তুলে ধরার, সেখানে দাঁড়িয়ে আজকে তারা একটা স্টেটমেন্ট কি দিয়েছে? চ্যানেল তো তার নিজের বোনের, বাবা মায়ের কাছে মেয়ের চ্যানেল, তারা এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, কেন দেয়নি? তারা কোথায়? তারা কেন একবার বলতে পারেনি এই ঘটনা আমাদের সাথে ঘটেছে, তোমরা কিন্তু সতর্ক থেকো? অ্যাটলিস্ট এই কথাটা কি তারা বলেছে? যা কিছু বলেছে প্রিয়াঙ্কাদি বলেছে, তার উল্টো দিকে আশেপাশে একটা মানুষও বলেনি, ইভেন প্রিয়াঙ্কাদির হাজব্যান্ডও কোনো স্টেটমেন্ট দেয়নি। আজকে আমরা দেখেছি প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড মিউচুয়ালির জন্য যখন বসা হয়েছে, সে খুব কান্নাকাটি করছিল যে তার শালার বউটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, কান্নাকাটি পর্যন্ত আমরা দেখেছি যে কান্নাকাটি করছে, ওই জায়গাটা খুব খারাপ লেগেছিল, সে এত চেষ্টা করেছে। আমার যদি কোনো অন্যায় না থাকে, আমি কেঁদে কেটে, হ্যাঁ একটা সম্পর্ক ভেঙে যাক, সেটা আমরা কেউ চাই না, কান্নাকাটি কেন করতে যাবো? তার জন্য আমরা বোঝাতে পারি, আমরা বোঝাবো, 5 জনকে নিয়ে বসবো। কান্নাকাটি মানে সংসারটা তো 5 বছরের নয়, যার জন্য আমাদের চোখ থেকে জল আসবে। ডেফিনেটলি খুব ভালো প্রিয়াঙ্কাদির হাজবেন্ড, যতটুকু আমি জেনেছি ভীষণই ভালো, রোগীরা ভীষণই ভালো। বাট আমার একটা খটকা, কান্নাকাটি, একটা রিলেশন যেটা শুরুই হয়নি, বিয়েই হয়েছে, যেটা শুরুই হয়নি, সেইখানে সেই বৌদিকে ফিরিয়ে আনার জন্য বসে থাকা, ঠিক আছে যে না আপনারা ভেবে দেখুন, কিন্তু ওই কান্নাকাটি, আর এই কান্নাকাটির মুহূর্তটা যে ক্যাপচার করছে তার ভেতরটা জ্বলছিল না, তার ভেতরটাই কষ্ট হচ্ছিল না, ক্যাপচার তো করছিল যার দাদার সাথে ঘটেছে, সেই বোন নিজের স্বামী কাটছে, সেটাকে এখানে তুলে ধরলো। তার মানে এই মেয়েটির কাছে, এই প্রিয়াঙ্কাদির কাছে কেউ ম্যাটার করে না, শুধু নিজে, মানে বলি না আমি কথায় কথায়, কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র নিজেকে ভালোবাসে, এই প্রিয়াঙ্কাদি হচ্ছে তাই। আর সেটার প্রমাণ তো এখন স্পষ্ট, কারণ এই একই জায়গায়, এই একই সোশ্যাল মিডিয়া, সে তার স্বামীকেও বিক্রি করেছে খারাপ বলে, শ্বশুরবাড়িকে বিক্রি করেছে, শাখা পলা সব খুলেছে। আজকে আমার সব থেকে বড় কোশ্চেন এই প্রিয়াঙ্কাদির জন্য, সেটা হলো গিয়ে তোমার বৌদি খারাপ, বৌদির ফ্যামিলি পার্সনটা খারাপ, ঠিক আছে, অবশ্যই কিছু তো করেছে, কিছু না হলে তো এই ঘটনা আসতো না, কিছু করেছে প্রিয়াঙ্কাদি। তারাই শুধু খারাপ, তুমি ভালো, মানতে পারলাম না, কারণ তুমি নিজেই কালপ্রিট, তুমি নিজে দায়িত্ব নিয়ে তোমার শ্বশুরবাড়িকে এই একই জায়গায় বিক্রি করেছো, স্বামীকে বিক্রি করেছো, শাখা পলা খুলে অনেক ঢং করেছো, তারপরে আবার সেই স্বামীর সঙ্গে সংসার করছো, সেই শ্বশুরবাড়িতেই থাকছো, তুমি নিজেই তো কালপিট সেখানে। তারা কিন্তু কেউ আসেনি সোশ্যাল মিডিয়ায়, মানে তোমার শ্বশুরবাড়ির কেউ, তারা কিন্তু নিজে থেকে, তুমি কি করেছো, এক হাতে কখনো কোনো কিছু হয় না, মানে এক পক্ষ কি হয়, মানে হ্যাঁ তারা প্রপার্টি রিলেটেড অনেক প্রবলেম এক্সেট্রা থাকতেই পারে, তারপরে শাখা পলা খুলে স্বামীও খারাপ, আমি এখানে একটা ভান করলাম, তারপর আমি তাদের সাথেই থাকলাম, তারা যদি খারাপই হবে আমি তাদের সাথে দ্বিতীয়বার থাকবো কী করে? আমিও শ্বশুরবাড়িতে থাকি, আমি রেন্টে থাকি, আমার সমস্যা হয়েছে, আমি কিন্তু আর যাই, এখানেই আছি, তবে আমি আমার স্বামীর সঙ্গেই আছি।
তাই জন্য আমাকে শাখা সিঁদুর খুলতে হয়নি বা তাদেরকে বেচতেও হয়নি। তুমি যখন বেচলে, তুমি যখন এত কিছু দেখালে, আবার সেখানে তুমি থাকছো কী করে? তার মানে তুমি কাল্পিক, তুমি কাল্পিক। যেখানে তুমি নিজেই কাল্পিক সেখানে বিশ্বাস করতে পারলাম না। পুরোটা তোমার বৌদি খারাপ, বৌদির ফ্যামিলি পার্সনটা খারাপ। এবারে উল্টো দিকে তোমাদের দিকে কোনো দোষ নেই। আজকে আমি একটা পয়েন্টস শুধু ধরেই দিতে চাই আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে। প্রিয়াঙ্কাদি নিজেই বলেছে এবং প্রিয়াঙ্কাদির ভিডিও থ্রু আমরা এগুলো জানতে পেরেছি। প্রিয়াঙ্কাদির দাদার বউ এইচএস পাস করেনি, ফেল, তাই তো? এইচএস পাস করে, সুতরাং তার কোয়ালিফিকেশন খুব একটা বেশি নয়, এইচএসটা পাস করে। প্রিয়াঙ্কাদি একেবারে বয়স তো কম নয়, যথেষ্ট একটা ম্যাচিউরিটি মেয়ে, যথেষ্ট বয়স। তার দাদার এজ যতটুকু আমি শুনেছি 34 ইয়ার্স। একটা এইচএস ফেল করা মেয়ে যদি 2 বছর আগেও সে এইচএস দিয়ে থাকে বা 3 বছর আগেও দিয়ে থাকে, তার বয়স 20, 22, 25 এর ওপরে নয়। 25 মেয়েটার বয়স হবে না যতটুকু দেখে মনে হচ্ছে। এখানে এজ ডিফারেন্সটা অনেক বেশি। দাদার সঙ্গে বৌদি এজ ডিফারেন্সটা অনেক বেশি, অনেকটাই বেশি। মেয়েটির খুবই অল্প বয়স, মেয়েটিকে তো আমরা দেখেছি, দেখে বোঝা যাচ্ছে খুবই অল্প বয়স। আর প্রিয়াঙ্কাদির দাদা, তাহলে এরা এই ধরনের একটা রিলেশনে আগালো কী করে? মানে এইরকম একটা এত অল্প বয়সের মেয়ে, মানে এই জায়গাটা তো একটা অসমান জিনিস না। দেখে শুনে বিয়ে হলে একটুখানি ডিফারেন্স থাকে, 8-10 বছরের ডিফারেন্স থাকে না আমি বলবো না, থাকে অবশ্যই। কারণ আমাদের ফ্যামিলি পার্সনরা আমাদের যখন দেখে শুনে বিয়ে দেবে একটুখানি গ্যাপে, কারণ একটা স্টাবলিশ ছেলের সঙ্গে বিয়ে দিতে গেলে ছেলেটার একটু বয়স হয়, এটা আমরা জানি। কিন্তু আমার মনে হলো এখানে ওই 10 বছরের থেকেও বয়সটার বেশি, ডিফারেন্সটা বেশি, যদিও আমি সত্যিটা জানি না, কিন্তু আমার মনে হলো সেইখানে। আর তারপরে আরেকটা জিনিস যেটা উঠে এসেছে, যে মেয়ের ফ্যামিলি ছেলেটির ফ্যামিলির থেকে অনেক বেশি রিচ। আজকে একটা রিচ ফ্যামিলি, তাদের তো ক্ষমতা আছে মেয়েকে যে কোনো জায়গায় বিয়ে দিতে পারবে। কেন স্পেসিফিক তোমার দাদার সঙ্গে বিয়েটা ঠিক হলো? মানে তাদের যখন ক্ষমতা ছিল, তারা তোমার দাদার থেকে ভালো একটা ফ্যামিলি, আরও ভালো স্টাবলিশ ছেলের সঙ্গে বিয়ে দিতে পারত। যদিও বা হয়তো তোমার দাদাকে কোনো ক্ষেত্রে পছন্দ হয়েছে, অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখি যে ছেলেটা ভালো, ওয়েল এডুকেটেড, ভালো মানে প্রতিষ্ঠিত আর কি, ভালো প্রফেশন, তো সেইখান থেকে মেয়ের বাবারা দেয়, চেষ্টা করে। তাহলে আমার কথা, আজকে যখন একটা রিচ ফ্যামিলিতে তোমার দাদার বিয়ে হয়েছিল, তো তাদের মেয়ে যখন সংসার করতে পারলো না, তাদেরও ফেস লস হলোই। কারণ তারা সবটুকু দিয়ে তারাও গুছিয়ে গাছিয়ে মেয়েকে দিয়ে দিয়েছে। যে পরিমাণ অর্নামেন্ট, যে পরিমাণ ফার্নিচার, তার কোয়ালিটি দেখলেই বোঝা যায় যথেষ্ট রিচ। সুতরাং তাদেরও ফেস লস হয়েছে। তারাও বিয়ে পরে মেয়ে সংসার করবে না এটা ভেবে নিশ্চয়ই মেয়েকে বিয়ে দেন। তাহলে মানে তড়িঘড়ি বিয়ে দিত, আর মানে মানে ওই জলে ফুলে বিয়েটা দিয়ে দিত, এত কিছু করে বিয়েটা দিত না। কেন দিল? কেন সেই বিয়েটা টিকলো না প্রিয়াঙ্কাদি? কেন মেয়েটি বিয়ের দিন পর্যন্ত সুস্থ স্বাভাবিক ছিল এবং তোমার দাদাকে তার পছন্দ ছিল বলেই সে অনুমতি দিয়েছে 5 মাস তোমার দাদার সঙ্গে কন্টিনিউ সে সম্পর্কে ছিল, কথা বলেছে, ফোনে তাদের ফোনালাপ ছিল। হঠাৎ করে কি এমন ঘটলো? শ্বশুরবাড়িতে পা দেওয়ার কয়েক ঘন্টা পরে তার জীবনে কি এমন আসলো যে সে আর মন থেকে এটাকে মানতে পারলো না? কি এমন ঘটলো? ননদিনী রায়ভাগিনী হয়ে উঠলো, সেটা তো আমরা দেখতেই পেলাম যে ননদিনীর কী জিনিস, ননদিনী কীভাবে বিক্রি করলো সবাইকে, সেটা তো দেখতেই পেলাম। কিন্তু কি ঘটনা ঘটলো, ভেতরের সপক্ষে কি আছে? আমি একটা রিকোয়েস্টই করব, আমি আমার ভিডিওর মারফত একটা মেসেজই দিতে পারি। আজকে প্রিয়াঙ্কাদির দাদার সঙ্গে যে মেয়েটির বিয়ে হয়েছে, আমি জানি তাদের হয়তো কোনো আইডি নেই, চ্যানেল নেই, যার কারণে তাদের কোনো স্ট্রেস পাওয়া যাচ্ছে না। তবে আমার ভিডিও যদি কোনোভাবে তারা দেখে থাকে, আমি রিকোয়েস্ট করব তারা যেন কোনোভাবে তাদের একটা স্টেটমেন্ট একটা চ্যানেল ক্রিয়েট করে হোক বা যেভাবে হোক এখানে তুলে ধরে, মানে এখানে দেয় অ্যাকচুয়ালি সত্যিটা কী। যখন এটা ফ্লাশ হয়েই গেছে, যখন দায়িত্ব নিয়ে কেউ এগুলোকে রিভিল করেছে, টোটাল ফেস সহ ভিডিও অডিও সমস্তটা সহ, সুতরাং তারা যে কোনোভাবেই হোক তারা একটা আইডি ক্রিয়েট করে হলেও তারা যেন এখানে তাদের সপক্ষে কিছু যুক্তি তর্ক, মানে যেটাই হোক না কেন, যেটাই ঘটে থাকুক না কেন, কারণ দুপক্ষ আমরা সামনাসামনি কখনো বসাতে পারবো না। আর একতরফের বিচার আমাদের চোখ খুলে দিয়েছে যে তরফ আজকে এই কথাগুলো বলছে সেই তরফ নিজেই ঠিক নয়।
সে নিজেই কালকি। সুতরাং কী ঘটেছে ঘটনা ভেতরে কী আছে সেটা তো এ কিন্তু শুধু এদের ফরের কথাগুলো বলবে, এগেনস্টের কথাগুলো বলবে না। তাই যদি তারা আমার এই ভিডিও দেখে থাকে তারা যেন কোনোভাবে কোনো ওয়ে ধরে কোনোভাবে তারা তাদের সপক্ষে কথাগুলো নিশ্চয়ই তাদের কাছেও কিছু না কিছু প্রুফ থাকবে। আজকে রায়বাঘিনী নন্দিনীর কাছে যদি এত প্রুফ থেকে থাকে নিশ্চয়ই তাদের কাছেও কিছু না কিছু প্রুফ থাকবে, সেগুলো যেন এখানে তুলে দেয় আমাদের বোঝার সুবিধার্থে। কারণ দিনের পর দিন এই ধরনের নোংরামে সোশ্যাল মিডিয়ায় চলতে পারে না। শুধুমাত্র চ্যানেলে রিচ তোলার জন্য, চ্যানেলে রেভিনিউ নেওয়ার জন্য দিনের পর দিন দেখে গেছি শুধু আমাদেরকেই বোকা বানানো হচ্ছে, শুধু ভিউয়ার্সদেরকেই বোকা বানানো হচ্ছে। কেন ভিউয়ার্সরা বারবার বোকা হবে? যে কেসটা অলরেডি কোর্টে চলে যায়, যে কেসটা অলরেডি বিচারাধীন, সেই কেসটা নিয়ে এখানে কোনো কথা বলা যায় না, এটা সমস্ত মানুষ জানে। কিন্তু এই মেয়েটি, এই প্রিয়াঙ্কা কি করে এতটা অডাসিটি পেল, যে কেসটা বিচারাধীন, বিচার চলছে, যেখানে ডিভোর্সও পেয়ে যাবে নিজের মুখে বলেছে, সেই মেয়েটা সমস্ত কিছু এখানে রিভিল করছে, অডিও ভিডিও সবটা। সে পারমিশন কাকে দিয়েছে, কে দিয়েছে? আর এখানে সমস্ত কিছু তাদের এগেনস্টে, তাদের মানে ওই বৌদিদের এগেনস্টে সমস্ত প্রুফগুলো দিচ্ছে। এত কাটিং কেন ভিডিওর মধ্যে? কেন কাট কাট করে একটা অডিও একটা ভিডিও ক্লিপ দেখাতে হচ্ছে? কেন পুরোটা দেখাতে পারছে না যেখানে টোটালটা কি আছে, কি ঘটেছে? তার মানে ডাল মে বহুত কালা হয়, থোড়া নেই বহুত কালা হয়। আমার কাছে আরও একটা প্রশ্ন এসছে, যদিও এর সত্যতা আমি জানি না, শুধু জাস্ট আমি বলতে চাই। আজকে বলছি না প্রিয়াঙ্কাদি, তুমি আজকে তোমার সপক্ষে যুক্তি খাড়া করতে পারোনি, তুমি তোমার পরিবারকে এখানে ভাইরাল করে দিয়েছো, টোটাল ফ্যামিলিটাকে এখানে তুলে নিয়ে এসেছো। তুমি তোমার বৌদিকে এক্সপোজ করতে গিয়ে না, বৌদির থেকে বেশি তুমি তোমার দাদা আর তোমার বাবা মার ক্ষতি করে ফেলেছো। কারণ আমার কাছে অলরেডি কমেন্টস চলে এসেছে, তোমার দাদা ফিজিক্যালি ফিট তো? এই প্রশ্নটা কিন্তু আমার কাছে এসেছে, তোমার দাদা ফিজিক্যালি ফিট তো? কারণ যে মেয়েটি বিয়ের দিন পর্যন্ত হাসি খুশি অবস্থা বিয়েটা করলো, তাকে দেখে কোথাও মনে হয়নি সেই বিয়েটা নিয়ে আনহ্যাপি? সেই মেয়েটি ফুলসজ্জার দিন কেন তার স্বামীর সঙ্গে এক ঘরে থাকতে চাইলো না? তুমি বলছো চাইলো না, অ্যাকচুয়ালি কি চাইনি? নাকি স্বামীর সঙ্গে এক ঘরে থেকেছিল? নাকি তার পরের দিন থেকে বলেছে আমি থাকবো না, সংসার করবো না? কি কি দেখে মেয়েটির মনে হয়েছে? কেন মেয়েটির মনে হয়েছে? কোথাও গিয়ে আমারও প্রথম মনে হয়েছিল এই মেয়েটার একটা এক্সট্রা রিলেশন আছে। তারপরে যখন অনেক কিছু ভাবলাম এবং এই প্রিয়াঙ্কাদির বহু কিছু দেখলাম, বহু কিছু উঠে আসলো, বহু মানুষ বহু কিছু দিল, তারপরে পুরোটাই স্পষ্ট হয়ে গেল মেয়েটি মোটেও সুবিধার নয়। মানে এই প্রিয়াঙ্কাদির মোটেও সুবিধার নয়। আর প্রিয়াঙ্কাদির বৌদি কি ঘটনা, কি না ঘটনা, ভেতরে কি ঘটেছে, এক পক্ষ শুধু বলে গেল, আরেক পক্ষে কিচ্ছু আমরা শুনলাম না। হয়তো কম বেশি হতে পারে, কারো দোষ কম কারো দোষ বেশি, কিন্তু একেবারেই নির্দোষ এরা। বিশেষ করে এই রায়বাঘিনী নন্দিনী, এটা তো প্রমাণিত যে রায়বাঘিনী নন্দিনী সবাইকে বেচে, স্বামীকেও বেঁচেছে, শ্বশুরবাড়ি বেঁচেছে, তার কাছে দাদা আর বাবা মা কী জিনিস। এই রায়বাঘিনী নন্দিনী সব পারে, বুঝতে পেরেছ? এত নাটক এই একই প্ল্যাটফর্মে, মনে হয় না যে ধরা পড়ে যাবে? কন্ট্রোভার্সি বলে তো একটা পার্ট আছে, তাই না? তারা যখন কোনো কিছু নিয়ে বসবে, তোমার নারী নক্ষত্র সব তুলে ধরবে, তুমি যেখানেই থাকো না কেন তোমার সব উঠিয়ে নিয়ে আসবে। সেই শক্তিটা তাদের আছে, তবেই না তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এটা তোমার মাথায় রাখা উচিত ছিল। আজকে তুমি দেখো, মানে চেয়েছিলে একরকম, তুমি চেয়েছিলে একরকম, আজকে উল্টো তুমি এক্সপোজ হয়ে যাচ্ছ। আজকে কোথাও গিয়ে জিনিসটা ঘুরে যাচ্ছে, আজকে কোথাও গিয়ে মানুষের মন তোমার বৌদির ফরে হয়ে যাচ্ছে। তোমার বৌদিকেই কিন্তু সবাই সাপোর্ট করতে চাইছে এই অবস্থায়, আর তোমাকে কেউ সাপোর্ট করছে না। আর তোমার দাদা অ্যাকচুয়ালি কি কতটা কি ঘটেছে সেটা আমি যেহেতু জানি না ক্লিয়ারলি, তাই বলতে পারলাম। তবে এই মানে বিষয়টা নিয়ে যখন চর্চা করতে শুরু করবো, একে একে সব বেরিয়ে আসবে। তবে কোথাও গিয়ে একটুখানি আত্মসাত আমাদেরও হয়ে যেতে হবে, অনেক কিছু আমরা জানলেও বলতে পারবো না। যেমন তোমার সম্পর্কে বহু কিছু আমার হাতে উঠে এসেছে, আমি বলতে পারছি না, কারণ বিষয়টা এখন বিচারাধীন, কোর্টে কেস চলছে। সেটা জানার পর এত এক্সট্রিম আমি হতে পারবো না। আমি কেন? কেউ পারবে না, এটা করার পারমিশন আমাদের থাকে না, বুঝতে পেরেছো? তাই এতটা চালাক হতে গিয়ে বোকা হয়ে গেলে। চালাক বলে না, এটা বলে মানুষকে ভাঙিয়ে খাওয়া। তুমি তোমার পরিবারকে ভাঙিয়ে খেলে, এত পয়সার লোভ তোমার, আর কোনো যোগ্যতা নেই তোমার। এখানে এসে কেচ্ছা তৈরি করে বিক্রি করছো, ফ্যামিলির ভেতরের জিনিসগুলো তুমি এখানে বিক্রি করছো। ছি, যোগ্যতা নেই তোমার। কখনো স্বামীকে বেচছো, কখনো দাদাকে বেচছো, কি আর কি বাকি আছে? বাবা মাকে বেচা বাকি আছে না? সেটাও করে দিও। ধিক্কার জানে এই সমস্ত, এরাও ক্রিয়েটার না, একে বলে কন্টেন্ট ক্রিয়েটার।
আচ্ছা শিখে নাও কন্টেন্ট ক্রিয়েটার কাকে বলে, কাইন্ডলি তোমরা একটু শিখে নাও। এইসব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার, পয়সার জন্য এরা কি না করতে পারে, পাগল হয়ে যায় এরা পাগল হয়ে যায় পয়সার জন্য। এই একই জায়গায় স্বামীকে বাচ্চা হয়ে গেল, দাদাকে বাচ্চা হয়ে গেল, শ্বশুর শাশুড়িকে বাচ্চা হয়ে গেল, বাবা মাকে বাচ্চা হয়ে গেল, এরপর না জানি আর কি কি বিক্রি করবে, দেখার জন্য সবাই রেডি থাকো। যাই হোক বন্ধুরা, কোথাও ভুল বললাম না ঠিক বললাম কাইন্ডলি তোমরা জানিয়ে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।